মানুষের মধ্যে এই স্বাস্থ্য সচেতনতা অনেক বেশি ডেভেলপ করে গেছে। আমি যেমন এখন আপনাদেরকে এই মেনু ডেভেলপমেন্ট এবং নিউট্রিশন নিয়ে কথা বলার সময় কিন্তু স্বাস্থ্য সচেতনতার কতগুলো বিষয় অলরেডি বলে ফেলছি। আমি বলছি যে আমরা আমাদের শেফদের এটা দায়িত্ব, আমরা এইভাবে ডেভেলপ করব। ঠিক তেমনি আমাদের যারা কাস্টমার বা আমাদের যারা ক্লায়েন্টরা আছে তাদের মধ্যেও কিন্তু এই কনসাসনেস, এই সচেতনতা ডেভেলপ করে গেছে এবং এটা দিনকে দিন বেড়েই যাচ্ছে। সো আমরাও এখন যখন এটা আমরা মেনু ডেভেলপমেন্ট করব, আমরাও এই প্রিন্সিপালগুলো ফলো করে আমাদের মেনু ডেভেলপমেন্ট করা যেমন দায়িত্ব, কাস্টমারকেও তেমন আমাদের ইনফর্ম করাটা আমাদের দায়িত্ব যে আমরা এই মেনু ডেভেলপ করেছি। আমাদের ফুড আইটেমে প্রথম স্টার্টারে এই আইটেমগুলো আছে, আমাদের মেইন কোর্সে এই আইটেমগুলো আছে এবং এই আইটেমগুলোর ফুড ভ্যালু বা নিউট্রিশনাল ভ্যালুগুলো আবার পাশে অনেক রেস্টুরেন্টে আছে যে তুমি এই বার্গারটা অর্ডার দিচ্ছ, এটা এত ক্যালোরি, এটা নিউট্রিশনাল ভ্যালু আছে, এই ছোট করে লেখা থাকে। আমাদের এইগুলি সরকারের তরফ থেকে এইসব দেশগুলোতে আমাদেরকে হেলদি কুকিংয়ের জন্য গাইডলাইন দেওয়া আছে। যে জিনিসটা বলতেছিলাম যে প্রিন্সিপালগুলো আমাদেরকে গভর্নমেন্ট বলে দেয় যে আমাদেরকে কিভাবে ফুড ডেভেলপ করতে হবে এবং কি প্রিন্সিপাল আমাদেরকে ফলো করতে হবে এবং এই গাইডলাইন অনুযায়ী এবং এই রেফারেন্স অনুযায়ী আমরা আমাদের ফুডগুলো, কুকিং টেকনিকগুলো আমরা ডেভেলপ করি এবং ওই কুকিং টেকনিকগুলো আমরা অ্যাডাপ্ট করি, অনুসরণ করি, যেটাকে বলে যে ওই গাইডলাইনকে আমরা অনুসরণ করেই আমরা আমাদের কিচেনে সার্ভিস দেই। এখানে এই জিনিসটাই আমি আপনাদেরকে যে জিনিসটা এখন বলতেছিলাম, এখানে শেষ লাইনে এই কথাটাই বলা আছে যে শুধুই যে এই যে সরকারি গাইডলাইন, দে শুড বি রিগার্ডেড অ্যাজ ওয়েজ টু এক্সপ্লোর দ্য পসিবিলিটি অফ ফ্লেভার অ্যান্ড হেলদি কুকিং। যে শুধুই যে নট অনলি ফলোয়িং দ্য গভর্নমেন্ট গাইডলাইন ফর কুকিং টেকনিক্স, বেভারেজ অফ, যে গভর্নমেন্ট গাইডলাইন অনুযায়ী বা হেলদি গাইডলাইন অনুযায়ী যে শুধু এগুলি যে ফলোই করে যাবে চোখ বন্ধ করে তা না, এটার পাশাপাশি তাদের এইটা নিয়েও গবেষণা করা উচিত যে কিভাবে আমরা একটা হেলদি ডিশ ডেভেলপ করতে পারি। তো কতগুলো পয়েন্টের মধ্যে প্রথম পয়েন্টটা বলছে হচ্ছে সিলেক্ট নিউট্রিয়েন্ট ডেন্স ইনগ্রিডিয়েন্টস। যখন আমরা ইনগ্রিডিয়েন্টসগুলো প্ল্যান করব, আমরা সিলেক্ট করব হচ্ছে যেটাতে নিউট্রিয়েন্ট ডেন্স নিয়ে এর আগে আমি যে ভিডিওটা, আগের ভিডিওটা যেটা আমি নিউট্রিশন বেসিক্স নিয়ে, পুষ্টির বেসিক্স নিয়ে যে ভিডিওটা বানাইছি ওখানে বলছিলাম নিউট্রিয়েন্ট ডেন্সের ব্যাখ্যা দিয়েছিলাম, না দেখলে ওখানে দেখবেন, বুঝতে পারবেন। তো এই নিউট্রিয়েন্ট ডেন্স যেই ইনগ্রিডিয়েন্টসগুলোতে বেশি থাকে সেইটা এখানে সিলেক্ট করতে প্রথম বলা হয়েছে। সবসময় স্টোর অ্যান্ড প্রিপেয়ার অল ফুডস এইমিং প্রিজার্ভেটিং দেয়ার বেস্ট পসিবল ফ্লেভার, টেক্সচার, কালার অ্যান্ড ওভারঅল নিউট্রিশনাল ভ্যালু। তো এই জিনিসটাও আমরা সবসময় করি যে একটা ফুড যখন আমরা প্রিপেয়ার করি, আপনি যখন একটা রেসিপি বা একটা মেনু ডেভেলপ করবেন তখন এটা মনে রাখতে হবে, সবসময় চিন্তা করতে হবে যে আচ্ছা আমি যে এই ফুডটা বানাচ্ছি এটা সবসময় এটা মাথায় নিয়ে যে এটা আমাকে যদি প্রিজার্ভ করতে হয়, অর্থাৎ যদি রেখে দিতে হয়, যদি কালকে আবার এটা ব্যবহার করতে হয়, তৈরি করার সময় এই জিনিসটা মাথায় রাখতে হবে যে যাতে পসিবল ফ্লেভার, টেক্সচার, কালার অ্যান্ড ওভারঅল নিউট্রিশনাল ভ্যালু যাতে এটা ঠিক থাকে, সেই জিনিসটা মাথায় রেখে এই ফুড সবসময় প্রিপেয়ার করতে হয়। তা আমরাও জিনিসটা ওইভাবেই মাথায় রেখে করি যে এই খাবারটা যাতে কালকে, এমন খাবার আমরা ইনগ্রিডিয়েন্ট সিলেক্ট করি না যেটা কালকে কালো হয়ে যাবে, বাতিল হয়ে যাবে, ঠিক আছে, নষ্ট হয়ে যাবে। ফ্রিজে রাখলেও কিন্তু অনেক খাবার আছে নষ্ট হয়ে যায়। তো আমরা এইভাবেই রেসিপিগুলো প্ল্যান করি যে আমরা এটা ইউজ করবো, এগুলি শেলফ লাইফ অনেক লম্বা। ইনকর্পোরেট এ ভ্যারাইটি অফ প্ল্যান্ট বেসড ডিশেস ইন অল ক্যাটাগরিজ অফ দ্য মেনু। বলা হয়েছে যে রেসিপিগুলোর মধ্যে সবসময় ইনকর্পোরেট করা যে যেখানে প্ল্যান্ট বেসড খাবার থাকবে, শাকসবজি, গ্রেইনস, ডাল, নানা ধরনের ডাল। নিউট্রিশন বেসিক্স নিয়ে যে ভিডিওটা বানাইছি এখানে আপনাদেরকে অনেকগুলা ওই ভিডিওতে আমি নিজে আসিনি, ভিডিওর মাঝামাঝি আমি আপনাদেরকে অনেকগুলা বিরল বা ফিক্সড পিকচার দেখাইছি। ওখানে দেখাইছি ফুলকপি, বাঁধাকপি, ব্রোকলি, নানা ধরনের সিমের বিচি, নানা ধরনের বীজ, নানা ধরনের সিড, বাদাম। তো এগুলি যেই আমরা যে মেনু ডেভেলপ করব এর মধ্যে দিয়ে দিতে হবে। তো মেনুগুলোর মধ্যে এগুলি ঢুকায় দিতে হবে। সাধারণ একটা ব্রেড, পাউরুটির পিস না দিয়ে, বার্গার না দিয়ে সিডযুক্ত বার্গারের বান ইউজ করলে এটা ভালো, কারণ ওখানে উপরে অনেক সময় সেসমি সিড দেওয়া বার্গার বান পাওয়া যায় মার্কেটে, দেখবে ওইটা দিয়ে দিলে আপনার বাচ্চা ওই বার্গারটা খেলে ও কী হলো, ও সেসমি সিডটা খেয়ে ফেললো। এই সেসমি সিডগুলো অনেক উপকারী শরীরের জন্য, এটাতে অনেক ভিটামিন আছে, অনেক মিনারেলস আছে। পরের জিনিসটা যেটা বলা হয়েছে সেটা হচ্ছে ম্যানেজ অ্যামাউন্ট অফ ফ্যাট ইউজড বোথ অ্যাজ অ্যান ইনগ্রিডিয়েন্টস অ্যান্ড প্রিপেয়ার দ্য কুকিং টেকনিক্স। আমরা যে ফ্যাটটা ব্যবহার করতেছি, ফ্যাট কি, আমরা যখন রান্না করি তখন আমরা ফ্যাট ব্যবহার করি। ফ্যাট কোনটা? চর্বি না, কিন্তু শুধু ফ্যাটের মধ্যে পড়ে আমাদের এই তেল,
বাটার, ঘি, আমরা যা ব্যবহার করি এগুলি কিন্তু সব ফ্যাটের মধ্যে পড়ে। আমরা ফ্যাট ছাড়া কিন্তু কুক করতে পারি না। কুকিংয়ের জন্য এই কুকিং বেসিক্স নিয়ে আমার একটা ভিডিও বানানোর ইচ্ছা আছে, ইনশাল্লাহ সামনে একটা ভিডিও বানাবো। এটা আমি বাট ছোটোখাটো একটা কুকিং বেসিক্স বানাবো, সেখানে আমি আপনাদেরকে এই বিষয়টা বলবো যে ফ্যাট, তারপর ফায়ার, তারপর সল্ট, কি এই জিনিসগুলা আমাদের কিভাবে আমাদের খাওয়ার রান্নার মূল বেসিক, এবং এই কয়টা জিনিস আমরা একত্রিত করে কিভাবে রান্না করে ফেলতে পারি। তো এখানে এটা বলা হয়েছে যে এটা ম্যানেজ করার জন্য যে কি পরিমাণে ফ্যাট আমরা ব্যবহার করে রান্না করব। অর্থাৎ এইখানে দেখা যাচ্ছে যে চিকেনের ডিশ বানাবো, এখানে আমরা এখন দিয়ে দিচ্ছি 1 কাপ তেল। এটা আমাদেরকে দেখতে হবে যে এখানে কি 1 টেবিল চামচ দিলেই কি এই রান্নাটা হয়ে যাওয়া সম্ভব না? কেন আমি এখানে 1 কাপ তেল দিয়ে দিচ্ছি? কারণ চিকেন তো অলরেডি ফ্যাট। ফার্মের যে মুরগিগুলো আমরা ঘরে রান্না করি এটাতে তো অলরেডি ফ্যাট আছে। বা যে গরুর মাংস রান্না করতেছে আমি দেখছি এখানে বলে যে এইখানে আমরা দিব হচ্ছে 1 কেজি তেল, তারপরে দিল এখানে 16 কেজি মাংস, গরুর এই খাসির মাংস। 16 কেজি মাংসের মধ্যে আমি দেখতেছিলাম যে মিনিমাম 3-4 কেজি হবে শুধু চর্বি। তো ওই 3-4 কেজি চর্বি যদি সেখানে যায়, তাহলে সেখানে কিভাবে 1 লিটার বা 2 লিটার তেল দিতে হয়? ওখানে তো তেল না দিলেও চলে, শুধু সামান্য কিছু তেল, 2 টেবিল চামচ তেল দিয়ে একটু মশলাটা ফ্রাই করার জন্যই তো যথেষ্ট, আর কিছু দেওয়াই লাগে না। ইভেন আজকাল আমরা দেখি যে আদা রসুনের যে পেস্ট পাওয়া যায় এগুলি তো ওরা তেল দিয়ে রাখে, কারণ এগুলি প্রিজারভেটিভ হিসেবে কাজ করে। এগুলিতে ভিনেগার দেওয়া থাকে, লবণ দেওয়া থাকে। আমাদের রান্নার সময় এই জিনিসগুলো খেয়াল করতে হবে। এখানে এই জিনিসটাই বলা হয়েছে যে তুমি যে ফ্যাটটা ব্যবহার করতেছো অন্য কোনো আইটেম থেকে আবার ফ্যাট চলে আসতেছে কিনা। ইভেন আমরা যে সুগার খাবারে যে ব্যবহার করতেছি, এই সুগারটাও কিন্তু বডি আলটিমেটলি ভেঙে এটা ফ্যাটে পরিণত করে, যে যাতে মানুষের খাওয়ার মধ্যে ফ্যাট অ্যাড না হয়ে যায়। এবং প্রিপারেশন অর কুকিং টেকনিক্স ডেভেলপ করার জন্য ডিফারেন্ট, যে এমনভাবে যে আমি কি এখানে আমাদের এটা দেখা যায় যে আমি 1 কেজি মাংস ঘরে রান্না করতেছি, গরুর মাংস, আমি এখানে 1 চা চামচ তেল দিয়েই গরম মশলাটা ফ্রাই করে ফেলি, তারপর আমি মাংস রান্না করে দেখি না অত তেল হবে না, কিন্তু এটা তো হেলদি হইতে পারে, তাই না? এটা ছাড়াও তো আমি করতে পারি। ওইটুকু তেলের মধ্যে আমি পেঁয়াজটা ফ্রাই করি না, পেঁয়াজটা একটু শুকনা ফ্রাই হবে, কিন্তু এটা তো হেলদি হবে। এটা আমার স্বাস্থ্যকে, আমার শরীরকে ঠিক রাখবে, আমার এক্সট্রা ভুঁড়ি হয়ে যাবে না, ভেইন আর্টারিগুলো জ্যাম হয়ে যাবে না, এসব জিনিস আমাকে হেল্প করবে। সার্ভ অ্যাপ্রোপ্রিয়েট পোর্শনস অফ ফুড, এখানে আরেকটা পয়েন্ট। অর্থাৎ আমি এটাও জিনিসটা বলি, আজকে আমি আমার একটা গ্রুপ আছে, একটা শেফদের একটা গ্রুপ আছে, আমি সেখানে দেখছি একজন একটা ডিশ শেয়ার করছে। তো সেই ডিশে আপনারা অনেকে জানেন কি জানি না, আমি একটু আগেও মনে হয় এই ভিডিও বা আগের ভিডিওতে বলছিলাম যে আমরা যখন স্টেক সার্ভ করি আমরা সঙ্গে একটু সস দেই। আবার অনেক সময় দেখা যায় যে আমরা ওইখানে একটু আলু দেই, রোস্ট পটেটো দেই, একটু রোস্ট ভেজিটেবল দিই, তো তার সঙ্গে আবার আমরা ডিফারেন্ট সস দেই। দেখা যায় যে আমরা একটু কলিফ্লাওয়ার একটা পিউরে দেই, বা দেখা যায় যে একটা ক্যারট পিউরে দিই। তো এই ক্যারট পিউরে বা কলিফ্লাওয়ার পিউরেতে আমরা প্রচুর পরিমাণে বাটার ইউজ করি, এটা যাতে স্মুথ হয়, এটা যাতে খুব ভেলভেটি হয়। তো এইটা দেওয়ার সময় আমি ওই যেই ভদ্রলোকের যেই শেফের যেই ডিশটা দেখছি যে উনি ওখানে এটা খুব অল্প দিতে হয়, মানে এটা ওই সস ওইখান থেকে একটু টেস্ট, এটা শুধু টেস্টের জন্য। তো উনি এরকম একটা ডিশ শেয়ার করছে গ্রুপের মধ্যে, তো আমি এই ডিশটা দেখতেছিলাম, যে ওনার দেখে মনে হয়েছে যে এটা চামচে দেওয়া হয়েছে। স্টেকের যেই সাইজ দেখা গেছে যে ওই যেই কলিফ্লাওয়ার পিউরেটা ওখানে দেওয়া হয়েছে সেটা ওই স্টেকের সাইজের অলমোস্ট সমান, ইভেন তার চেয়ে আলুটা ছোট, যে রোস্ট পটেটোটা দেওয়া হয়েছে। তো কী লাভ হইলো? তাহলে ওখানে কি পরিমাণ বাটার চলে গেল যদি এটা বাটার দিয়ে করা হয়, এটা তো আরও ডেঞ্জারাস। এটা তো আমি আনএথিক্যাল কাজ হয়ে গেল, তাই না? আমি অন্যায় করে ফেললাম আমার কাস্টমারের প্রতি, আর সেটা আবার দিচ্ছে এত পরিমাণে। অলরেডি এটা দেওয়ার কথা কম, সে তো কাস্টমারকে বেশি পাইলে সে বেশি খাবে। তাই এখানে বলা হয়েছে যে সার্ভ অ্যাপ্রোপ্রিয়েট পোর্শন অফ ফুড, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। নেক্সটটা হচ্ছে ইউজ সল্ট উইথ কেয়ার অ্যান্ড পারপাস। সবসময় মনে রাখতে হবে যে লবণ ব্যবহার করার সময় অতিরিক্ত লবণ আমাদের শরীরের জন্য কিন্তু ক্ষতিকর, কারণ আমাদের সব খাবারে কিন্তু লবণ আছে। অর্থাৎ আমরা যেই প্ল্যান্ট বেসড যেই খাবার খাচ্ছি এই সব খাবারেই কিন্তু আমাদের লবণ পাওয়া যায়। ন্যাচারাল যে কোনো খাবারে, যেটা মাটি থেকে আমাদের উৎপাদন হচ্ছে, খাবারে ন্যাচারাল সল্ট থাকে। তারপর আমরা সল্ট দিয়েই কেন? কারণ ওখানে এই পরিমাণে থাকে না, আমাদের টেস্ট বার্ডের জন্য, ডেভেলপ করার জন্য, বা আমাদের টেস্টি লাগার জন্য। কিন্তু এটা দেওয়ার সময় সবসময় বলছে যে কেয়ার এবং পারপাস, অর্থাৎ এখানে কি আমার লবণ দেওয়া দরকার আছে? এই খাবারে লবণ যায়, হ্যাঁ দিচ্ছি, এটা একটু টেস্ট এনহ্যান্স করবে, দিচ্ছি। ইচ্ছা মতো লবণ দিয়ে তাকে ব্যালেন্স করার জন্য এবার আমি কতগুলো চিনি ঢেলে দিলাম, কারণ এটাতে লবণটা ডেভেলপ হবে, প্রচুর সল্টি খাবার হয়ে গেল না। আমি যদি একটা খাবারে সয়া সস দেই, অনেকে দেখবেন, আমি আপনাদেরকে ইন ফিউচার রেসিপি যখন করব তখন দেখাবো যে চাইনিজরা, জাপানিজরা, এই আমাদের দক্ষিণ এশিয়ার দেশগুলোতে ওরা সকালে যে ব্রেকফাস্ট করে, ওরা যে ডিমটা ফ্রাই করে সেই ডিমে তারা অল্প একটু সয়া সস দিয়ে দেয়। তাদের দেশে তো সয়া সস টেস্টিং সল্ট খুব পপুলার। তারা কিন্তু নর্মাল লবণ দেয় না, কারণ নর্মাল লবণ তারা অ্যাভয়েড করে, তারা হেলদি থাকতে চায়। লবণ শরীরে বেশি পানি নিয়ে আসে। স্বাভাবিক লবণ শরীরের জন্য ঠিক আছে, সোডিয়াম ক্লোরাইড, দিস ইজ ভেরি গুড, বাট অতিরিক্ত যাতে না হয়।
তো তারা চিন্তা করে আমি তো আরেকটা ডিশেও লবণ খাবো, অমুক ডিশেও লবণ খাবো, সো আমি কেন এই ডিশটাতে লবণটা একটু কন্ট্রোল করি না। ব্লাড প্রেশার আছে, তাদেরকে এটা ফলো করতে হয় বা খেয়াল রাখতে হয়। তাই এটা পারপাস বেসিসে দেওয়া উচিত, যখন যেখানে প্রয়োজন সেখানে, এর বাইরে না। অফার এ ভ্যারাইটি অফ বেভারেজ, এবং এটার মধ্যে বোথ অ্যালকোহলিক, নন অ্যালকোহলিক এবং ফুডকে কমপ্লিমেন্ট করবে। ওই আমি আপনাদেরকে আগের ইয়েতে বলছিলাম যে কেউ এসে বিরিয়ানি খাচ্ছে, তাদেরকে আমরা বাংলাদেশে যেমন বোরহানি দেওয়া হয়, প্রচুর পরিমাণে লবণ দেওয়া হচ্ছে এবং সেটাকে ব্যালেন্স করার জন্য চিনি দিয়ে দেওয়া হচ্ছে, বলা হচ্ছে এটাতে এটা খুব টেস্টি হয়, মানুষ অনেক খায়। লাবান একটা আইটেম আছে, পুরান ঢাকা পাওয়া যায়, মানুষ প্রচুর খায়, ওটাতে প্রচুর পরিমাণে লবণ থাকে। এটা আমাদের হার্ট ডিজিজের জন্য, ব্লাড প্রেশারের জন্য খুব ক্ষতিকর। এটা করা যাবে না। আপনি টক দই ব্যবহার করতেছেন, ওখানে পরিমাণ মতো লবণ, চিমটি পরিমাণ লবণ, যতটুকু না হইলে না, চিমটি পরিমাণ চিনি, যতটুকু না হইলে না, অথবা চিনি না হলে একটু মধু, বা দরকারই নেই কোনো সুইট, কাঁচামরিচ পরিমাণ মতো, গোলমরিচ পরিমাণ মতো, দ্যাটস ইট। এটা ব্লেন্ড করে ফেলেন, টেস্ট করেন, এটা খাওয়া যায়। কাস্টমারকে ফুড অফার করতে হয়, ফুডের সাথে সাথে নানা ধরনের বেভারেজও তাদেরকে অফার করতে হবে, চয়েস তাদেরকে দিতে হবে, এবং যেই চয়েসগুলো মেইন মেনুকে কমপ্লিমেন্ট করবে। বিরিয়ানি খাচ্ছে, তার সঙ্গে বোরহানি, এবং হেলদি বোরহানি, ওই এক্সট্রা লবণ, চিনি। যদি কেউ রেড ওয়াইন খাচ্ছে, তাকে রেড ওয়াইন। কেউ যদি অন্য অ্যালকোহল বেভারেজ চায়, ঠিক আছে, নন অ্যালকোহলিক অনেক বেভারেজ আছে, বাট অবশ্যই ফিজি ড্রিঙ্ক না। ফিজি ড্রিঙ্ক সবসময় অ্যাভয়েড করতে হবে। তাকে একটা নর্মাল, ওই যে আগের ভিডিওতে আমি বোধহয় বলছিলাম যে লেবুর রস দিয়ে বানানো কোনো একটা হালকা সুইট বা মধু দিয়ে বানানো একটা ড্রিঙ্কস যদি তাকে অফার করা যায়, দ্যাট ইজ গুড। আমি আর এখানে হেলদি সাবস্টিটিউটস দিয়ে আমি এই ভিডিওটা শেষ করে দেব। এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে যে কিভাবে আমরা হেলদি সাবস্টিটিউট করতে পারি এক একটা ফুডের। সাধারণ কিছু চেঞ্জেস করে, এটাকে বলে ইংলিশে এখানে বলছে হচ্ছে মডিফিকেশান, যে হালকা একটু মডিফিকেশান করে ইচ্ছা করলে অনেক সময় ফুডগুলার একটা খুব ফ্যাটি ফুড বা খুব রিচ ফুডকে অনেক হেলদি ফুডে পরিণত করা যায়। কেমন, এখানে কতগুলা উদাহরণ দেওয়া হয়েছে, আমি এই উদাহরণগুলো আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। যেমন অরিজিনাল হচ্ছে একটা ডিম। যদি অনেকে আছে একটা ডিম খেতে চায় না, বলে যে এটাতে অনেক কোলেস্ট্রল, যদিও ডিমের কোলেস্ট্রল আমাদের জন্য উপকারী। যদি নেয়া খেতে চান, তার বদলে কি খাওয়া যায়, 2 এগ হোয়াইটস, 2টা ডিমের হোয়াইট একই পরিমাণ কাজ করবে, একই রকম প্রোটিনের কাজ করবে, কিন্তু এটা হেলদি অপশন। ওখানে কোলেস্ট্রলের পরিমাণ কম হয়ে যাবে যদি কারোর কোলেস্ট্রলের প্রবলেম থেকে থাকে। তারপর হচ্ছে সটে ইন বাটার, যে কোনো একটা খাবার, একটু ক্যারট বা একটু কলিফ্লাওয়ার বা কিছু, এটা সটে করা হলো, একটু হালকা ফ্রাই করা হলো বাটারে। তো এটা বাটার তো একটু রিচ, একটু ফ্যাট আইটেম, বা তেল একটু ফ্যাট, তো সেটা বাটারে সটে না করে সোয়েট ইন ব্রথ বা স্টক। আমি আপনাদেরকে ওই যে স্টকের ভিডিও দেখাইছে, ভেজিটেবল স্টক বা বিফ স্টক, ওটার মধ্যে একটু হালকা একটু স্টক দিয়ে ওটার মধ্যে হালকা একটু রান্না করে, কারণ স্টকে কিন্তু ফ্যাট আছে, জেলেটিন আছে। স্টক কিন্তু আমরা রান্না করার সময় ওখানে অলরেডি তেল বাটার ইউজ করি, তো ওইটাই একটু দিয়ে এটা একটু ফ্রাই করে দিয়ে দিলে, হালকা একটু শুকায় নিয়ে আসলে দিয়ে দিলে, এটা দারুণ একটা হেলদি অপশন। আমি এগুলি নিয়ে দেখে এক্সাম্পল ভিডিও বানাবো, চেষ্টা করবো ইনশাল্লাহ, এটা সবার কাজে আসবে। তারপর 1 কাপ মেয়োনেজ, একটা রেসিপিতে আছে আপনার 1 কাপ মেয়োনেজ, বা আপনি মেয়োনেজ খাচ্ছেন, তো সেখানে আমরা কি করতে পারি, আমরা মেয়োনেজটা কমায় ফেলি, পুরা বাদ দেওয়ার দরকার নেই। মেয়োনেজ ভালো লাগে, হ্যাঁ মেয়োনেজ ঠিক আছে, ওই রেসিপিটাকে চেঞ্জ করে আমরা কি করবো, 1/2 কাপ মেয়োনেজ আর 1/2 কাপ নন ফ্যাট ইয়োগার্ট ব্যবহার করতে পারি, বা ফুল ফ্যাট ইয়োগার্টও ব্যবহার করা যায়। ইয়োগার্ট ইজ ইয়োগার্ট, টক দই, মিষ্টি দই না, কিন্তু টক দইয়ের কথা বলতেছে, অর্থাৎ মেয়োনেজকে হাফ করে, কারণ মেয়োনেজ ইন কন্টেন্ট, ফ্যাট কন্টেন্টে এটার পরিমাণ অনেক বেশি, যেহেতু এটা ডিমের কুসুম এবং তেল দিয়ে বানানো হয়। 1 কাপ হেভি ক্রিম, এর বদলে আমরা ব্যবহার করতে পারি ইভ্যাপোরেট স্কিম মিল্ক, এটাও কিনতে পাওয়া যায় মার্কেটে। যদি আপনার কোনো রেসিপিতে বলা থাকে যে আপনি হেভি ক্রিম ব্যবহার করেন, 1 কাপ হেভি ক্রিম, সেটার বদলে ইভ্যাপোরেট স্কিম মিল্কও ব্যবহার করা যায়, এটা কোনটার টিনে পাওয়া যায়। এটার থেকে ফ্যাট কন্টেন্টে অনেক কম। এনে যেটা কনক্লুশন, এই ভিডিওর এইটাই শেষ। মেনু এবং ডেভেলপমেন্ট নিউট্রিশন পার্টটা আমরা এখানে শেষ করছি। এখানে কনক্লুশনে যে জিনিসটা বলা আছে সেটা হচ্ছে যে তুমি যদি এই সমস্ত কিছু ফলো করে একটা মেনু ডেভেলপ করো, এই মেনু ডেভেলপের জন্য অনেক বেশি রিওয়ার্ডেড হবা, অর্থাৎ অনেক বেশি পুরস্কৃত হবা। স্বাভাবিকভাবেই আমরা যখন আমাদের রেস্টুরেন্টগুলোতে এই ধরনের মেনু ডেভেলপ করব, স্বাভাবিকভাবে মানুষ যখন এখানে খেয়ে ভালো ফিল করবে, মানুষ আরও 10 জনকে বলবে, আরও প্রচার হবে, আরও সবাই জানবে, এটা বিজনেসকে ডেভেলপ করবে, এবং এটা আমাদের মেন্টাল স্টেজকেও ডেভেলপ করবে, যে আমাদের প্রফেশনাল লাইফে আমাদেরকে অনেক স্যাটিসফাই করবে। কারণ স্বাভাবিকভাবে আমরা যখন দেখব যে আমাদের কাস্টমাররা আমাদের অ্যাট দ্য এন্ড অফ দি ডে অ্যাজ এ শেফ, আমাদের একটাই চেষ্টা থাকে, টাকা ইনকাম আমাদের চেষ্টা থাকে না, আমাদের বেতন তো আমরা কাজ করলে যেই কাজে বেতন, ওই ট্যাক্সি ক্যাব চালালেও বেতন টাকা আসে,
তারপরে ডেলিভারি জব করলে বেতন আসে, ঠিক আছে, কনস্ট্রাকশনের সাইটেও মেন্ট করলে ওখানেও বেতন আসে, অফিস আদালতে কাজ করলে স্যালারি আসে। তো আমরা ফুড লাইনে কেন কাজ করি? ফুড লাইনে কেন কাজ করলে সবাই বলে যে যারা শেফ হিসেবে কাজ করে, এই ফুড সেক্টরে যারা কাজ করে, এদের মেন্টাল স্যাটিসফ্যাকশন অনেক বেশি, এরা অনেক পিসফুল লাইফ লিড করে, এরা অনেক শান্তিতে থাকে। কেন থাকে? এই জন্য থাকে যে আমরা সবসময় আমাদের কাস্টমারদের ফিডব্যাক পাই। এটা একটা সহজ একটা রাস্তা কাস্টমার ফিডব্যাক পাওয়া। অন্য প্রফেশনগুলোতে ফিডব্যাক পাওয়া অনেক কঠিন। একজন ডাক্তারের কাছে মানুষ এসে চিকিৎসা করে যায় বলে যে হ্যাঁ দেখছো হে বাড়তি টাকা নিয়ে গেল, হ্যাঁ দিয়ে গেলাম 1,000 টাকা 2,000 টাকা, শালা যেই ওষুধগুলো লিখছে, এভাবে বলে অনেক সময় আমি দেখছি যে দুধ যেই ওষুধ টেস্টগুলো ফাও টেস্ট, অথচ জরুরি টেস্ট ডাক্তার লিখতেছে প্রয়োজনীয়, কিন্তু অনেক সময় মানুষ এই জিনিসটা বিশ্বাস করতে চায় না। তো ডাক্তারের মধ্যে হয় কি, ডাক্তার এই জিনিসগুলো জানে, সবসময় দেখে সোশ্যাল মিডিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে ডাক্তার ইঞ্জিনিয়ার সুন্দর একটা বাড়ি ডেভেলপ করছে, তারপরেও মানুষটা দেখে হ্যাঁ একটা বিল্ডিং ডিজাইন করছে হয়েছে সব শেষ, তারপর বলে না ইঞ্জিনিয়ার সাহেব আর্কিটেক্ট সাহেব আপনি যদি এটা এরকম না করে এইখানে যদি ওয়ালটা এদিকে করে দিতেন ভালো হতো। ডিসস্যাটিসফ্যাকশন, ওই আর্কিটেক্টটা দেখলো যে তার ক্লায়েন্টটা ডিসস্যাটিসফাইড, তার ক্লায়েন্টটা 100% তাকে বলে নাই। কিন্তু আমরা যে এই সেক্টরে কাজ করি আমাদের কি হয়, আমাদের কাছে মেনু, আমাদের কাছে ইমেল আসে, আমি যখন খোলা ওপেন রেস্টুরেন্টে যখন ডিউটি করছি, ওখানে কাস্টমার আমাদের সামনে এসে বলছে শেফ এটা তুমি প্রিপেয়ার করছো, হ্যাঁ দারুণ হয়েছে, অনেক টেস্টি এবং অনেক ভালো, অনেক হেলদি খাবার। এই যে স্যাটিসফ্যাকশান দিচ্ছে, আমরা যখন রাতে ঘুমাই আমরা শান্তিতে ঘুমাই, ঠিক আছে, যদিও প্রেশারে ঘুমের টাইম পাই না। তো এই মেন্টাল স্যাটিসফ্যাকশান আসাটা আপনারা টের পাবেন যখন এরকম মেনু ডেভেলপমেন্ট করবেন, এরকম রেসিপির সাথে কাস্টমারকে পরিচিত করবেন এবং কাস্টমার স্যাটিসফ্যাকশান করবে। সেই কাস্টমার স্যাটিসফাইড যখন হবে আপনাদের প্রফেশনাল স্যাটিসফ্যাকশান আসবে। তো দ্যাটস ইট, আজকের ভিডিও এইটুকু পর্যন্ত। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আশা করি আপনারা ভালো থাকবেন। আমি আরও বেশি বেশি টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার চেষ্টা করব, সময় বের করার চেষ্টা করছি এবং আশা করি এই ভিডিওটা খুব শর্টকাটে অনেক ভুল টুল সহই এডিটিং করে দিয়ে দিব। তো ভুলগুলো আপনারা মার্জনা করবেন প্লিজ। আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। রোজা রেখে গলা একদম শুকায় গেছে, ঠিক আছে, এটা বলা উচিত না, এটা বলা কিন্তু গুনাহ মনে হয় যতটুকু জানি। এনিওয়ে, তারপরে বলতেছে টায়ার্ড হয়ে গেছে। তো আপনারা ভালো থাকবেন, রমজান মোবারক, সামনের ভিডিওতে আবার দেখা হবে। আর সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। এখনও স্টে হোম বা ঘরে থাকার জন্য এখন পর্যন্ত লকডাউন অর্ডার আছে আমি যতটুকু জানি বাংলাদেশে। এখানে তো আমাদের চরম লকডাউন, আমরা ছাড়া অন্য কেউ বের হয় না। তো এই জিনিসটা দয়া করে আপনারা মেনটেন করবেন, বেশি বেশি হাত ধুবেন, নিরাপদ থাকবেন। দেখা হবে আবার। আল্লাহ হাফেজ, বাই বাই, আসসালামু আলাইকুম।